আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গণতন্ত্র এবং জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বরাবরই সংস্কারের ব্যাপারে ইতিবাচক, ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্য সফল হবে না। জনগণ নির্বাচন চায় এবং সেটি ফেব্রুয়ারিতেই হবে বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের। গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা যখন শেষের দিকে, সেই সময় এসে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে বিএনপি। এ নিয়ে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দল কোন কোন বিষয়ে কতদূর সংস্কারের রাজি তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন তিনি। বিএনপি পরীক্ষিত রাজনৈতিক একটা গণতান্ত্রিক দল। মির্জা ফখরুল বলেন, বাস্তবায়নে কঠিন হবে জেনেও ঐক্যমতের স্বার্থে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একমত বিএনপি। বলেন, ঐক্যমত্য কমিশনে এমন সব প্রস্তাব আসছে যা প্রায় অবাস্তব। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থান সৃষ্টি করে লাভ হবে না বলেও জানান দলটির মহাসচিব। একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। অধিকাংশ সুপারিশে একমত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি। এ সময় পিআর পদ্ধতিতে ভোট নিয়ে বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্তে আসার আহ্বান জানান দলটির নেতারা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্য কমিশনের চূড়ান্ত ফলাফল প্রত্যাশা তাদের। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলতেছেন, তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। অনেকেই যখন সংস্কারের দন্তাস্ব উচ্চারণ করে নাই, তখন আমরা পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব দিয়েছি। না, আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে, আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এর ভেতরেই বিচার ও সংস্কার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। তবে যারা দায়িত্বে, তারা কোনো কারণে বিলম্ব করলে সেটির দায় বিএনপি নেবে না বলেও জানান তারা যদি কোনো কারণে বিলম্ব করে, এই দায় বিএনপি নেবে না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরই নয়, নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারী দলগুলোর উপরেও নির্ভর করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিমানবন্দর, কার্গো, শিল্প পুলিশের হেডকোয়ার্টার ও রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় 3 জন দেশে ফেরত এসেছে। দীপন দেওয়ানের রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 3 জন দেশে ফেরত এসেছেন। গত শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 36 জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানায় মালয়েশিয়ার পুলিশ প্রধান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় জঙ্গিবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। ওখান থেকে 3 জন যারা আসছে, তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এই 3 জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু তাদের যে পুলিশের যে চিফ, তিনি তো ব্রিফিং এ বলেছেন, তিনি পুলিশের ওদের পুলিশের চিফ যেটা বলছে, ওই 5 জনদের আসা হয় নাই। তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। পরে শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ, মব, ধর্ষণ সহ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা তারা নিয়ন্ত্রণ করে।
তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার, তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে, আইন শৃঙ্খলাটা আমরা দেখি। তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে। এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। কৃষিপণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথাও জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে করোনা। তবে জেলা শহরগুলোতে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ রোগীদের। তারা বলছেন বিভিন্ন হাসপাতালে ছোটাছুটির পর রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হতে হচ্ছে। এদিকে চিকিৎসকরা বলছেন রোগীর আক্রান্ত সংখ্যা বাড়লেও আতঙ্কিত হবার কিছু নেই। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ওজন কমতেছে, বাচ্চারা চেহারা চুরুত কালো হয়ে অবস্থা খুবই খারাপ। মানে আমি আমার মেয়েকে যে আমি বাঁচাতে পারবো আমি বুঝতে পারিনি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাঁচাতেই পারবো না। কথাগুলো বলছিলেন নোয়াখালী থেকে আসা রোমানা আক্তার। 10 বছরের শিশু মুনতাহাকে নিয়ে জেলার 2টি হাসপাতালে ছোটাছুটি করছেন 7 থেকে 8 দিন। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়া ও আর্থিক হয়রানি শেষে এখন ঠাঁই হয়েছে নোয়াখালী ডিএনসিসি বিশেষায়িত কোভিড হাসপাতালের শিশু ওয়ার্ডে। হয়রানি তো অনেক হয়রানি হয়েছে, টাকাও খরচ হয়েছে, টাকার দিকেও টাকা নেই, তারপরে ওনারা এই অবস্থা। শুধু মুনতাহাই নয়, বরগুনা, বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে এমন অনেকেই এখন আসছেন রাজধানীর সরকারি এই হাসপাতালটিতে। বরগুনাতে এরকম ভালো ট্রিটমেন্ট হয় না আর টাকাও খরচা বেশি। এদিকে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা রোগী। চিকিৎসকরা বলছেন আগের তুলনায় রোগী বাড়লেও আতঙ্কিত হবার কিছু নেই। মোটামুটি ক্লাসিক্যাল ডেঙ্গু, অ্যালার্ম ফিচার, বমি, পেটে ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা নিয়েই ভর্তি হচ্ছেন। প্ল্যাটেলেট ড্রপ করছে, খুব খারাপ এখনো হয়নি, অত ভয়ের কিছু নাই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে রোগ কিছুটা বাড়লেও সচেতনতা ও সতর্কতার মধ্যে দিয়ে মশাবাহিত রোগ ও করোনা প্রতিরোধ করা সম্ভব বলে জানান চিকিৎসকরা। কোভিড ও ডেঙ্গু যেন সমানতালে চোখ রাঙাচ্ছে। তবে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসা তেমন একটা ভালো না হওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সেই সাথে রোগীরা বলছেন হয়রানির পাশাপাশি আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সকলকে এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বিপুল দেব রায়, RTV, ঢাকা। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই, যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। গত বছরের এই দিনে ছাত্রদের বাংলা ব্লকেট কর্মসূচি বদলে দেয় আন্দোলনের গতিপথ। এই দিনে ছাত্র আন্দোলনে নৈতিক সমর্থন দেয় বিএনপি। সেদিন বিদ্রূপ করে ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলনের ব্যর্থ হয়ে এখন কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি। 24-এর সেই দিনের কথা স্মরণ করছেন মাইদুর রহমান রুবেল। সরকারি চাকুরিতে কোঠা প্রথা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনের নতুন মাত্রা যোগ করে 6 জুলাই কর্মসূচির নতুন মাত্রার নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। হরতাল, অবরোধের মতো প্রচলিত কর্মসূচির বাইরে গিয়ে সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক বন্ধ করে দিতে বাংলা ব্লকেডের ডাক দেয় সাধারণ ছাত্ররা। বলা হয়, অ্যাম্বুলেন্স, গণমাধ্যম আর জরুরি প্রয়োজন ছাড়া ওই পথ পার হবে না কেউই। শাহবাগ থেকে ডাকা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংহতি জানাতে নেমে আসে জগন্নাথ, তিতুমির, ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। আন্দোলনের সারথি হয়ে বেগবান করে ঐক্যের যাত্রা। 52, 69, 71 কিংবা 24 সব আন্দোলনেই গুরুত্ব পায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচিকে সফল করবেন। ন্যায্য দাবি আদায়ে সাধারণ ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় 17 বছরের স্বৈরাচারী সরকার, যার ফল গণ অভ্যুত্থানে ফেসিবাদের পতন। ছাত্রদের আন্দোলনে ওই দিন নৈতিক সমর্থন দেয় বিএনপি। জনগণের ন্যায্য দাবি দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। সেদিন খোঁচা দিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনে ভর করেছে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে।
কোটা আন্দোলনের উপর ভর করবে। বিকেলে শাহবাগে চাকুরি প্রত্যাশী ছাড়াও মিছিলে যোগ দেন সাধারণ মানুষ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে অবস্থান নিলে বাধা দেয় পুলিশ। বিকেল 5:30টায় শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। আন্দোলনে যোগ দেয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জের জনসাধারণ রুখে দাঁড়ায় প্রভাবশালী আওয়ামী সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মূল কারণ ছিল সরকারের দমন পীড়ন, সীমাহীন দুর্নীতি আর গুম খুনের অবসান ঘটানো। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কতটুকু বদলেছে জেলাবাসীর জীবন? নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, লাঠি ছাড়া চলাফেরার শক্তিটুকুও হারিয়েছেন। বলছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর এলাকার বাসিন্দা রুহুল আমিনের কথা। 2024 সালের 20 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরেল মোড় এলাকায় ছেলের সঙ্গে স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন রুহুল আমিন। ডান পায়ের হাঁটুর হাড় ভেঙে যাওয়ায় 2 দফা করা হয়েছে অস্ত্রোপচার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন করুণ অবস্থার মধ্যে অভাব অনটনের দিন কাটছে 4 সদস্যের পরিবারের। ঘর ভাড়া 7-8 মাসের জমে গেছে, দিতেও পারি না, অনেক আমরা যাইতেও পারি না। দিয়ে এসে ঘর ভাড়া দিয়ে এসে আমরা যাইতে পারি, ঘর ভাড়ার টাকা দিতেও পারি না, দিকে আমরা সইরে যাইতে পারি না। অনেক কষ্টতা আছি, আমি ধরতে গেলে মাসের ভাড়ায় কাজ করেও খাই, এমন কষ্টতা আছি, না খাইও থাকি। চিকিৎসা চালাতে নিজের সব সঞ্চয় ব্যয় করার পাশাপাশি কয়েক লাখ টাকা ঋণ করেছেন বলে জানান আহত জুলাই যোদ্ধা। ডিসেম্বরের আগের থেকে জুলাই মাসের 20 তারিখে গুলি হয়েছে, ডিসেম্বর এক পর্যন্ত এটা আমার নিজের ধার দেনা করে আমি এই টাকাগুলো খরচ করছি। ওই ধার দেনাটা আমি এখন পর্যন্ত শোধ করতে পারিনি। ক্ষমতায় গেলে পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। তাদের আর্থিক দিক বিবেচনা করে পরিবারে যদি কর্মক্ষম কোনো কেউ থাকে তাহলে তাদেরকে চাকরির ব্যবস্থা করার মধ্যে দিয়ে উপার্জনের একটি ব্যবস্থা করে দেওয়া চিন্তাভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রয়েছে। যাদের আত্মত্যাগে পতন হয়েছে 16 বছরের স্বৈরাচারী শাসনের, তাদের ও তাদের পরিবারের সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব বলছেন ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। আজ পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফত প্রতিষ্ঠায় ইয়াজিদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করেন মুসলমানরা। জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীতে আশুরা উদযাপনের কর্মসূচি বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। পবিত্র আশুরা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিন ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, নামাজ ও জিকির আজকারের মধ্য দিয়ে পালন করেন। হিজরি 61 সনের এদিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ আত্মত্যাগ স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিয়া সম্প্রদায়, যার মধ্যে অন্যতম তাজিয়া মিছিল। অনেকে বলে যে এটা আমাদের নতুন বছর, এটা ভালো, এটা উৎসব করা দিন। আমার বাসায় যদি কেউ মরে যায় আমি কি উৎসব করব? সারা বিশ্বে যত মুসলমান আছে এদের ঐক্য হওয়া প্রয়োজন। শিয়া সুন্নি কোনো বিভেদ যেন না থাকে, আমরা যেন নবীজির প্রকৃত রেখে যাওয়া ইসলামটাকে ধারণ করতে পারি। প্রতিবারের মতো এবারও পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় মিছিল। বক্সিবাজার, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশুরার অন্য একটি মিছিল রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হয়ে আসাদ গেট, ফার্মগেট দিয়ে তেজগাঁওয়ে শেষ হয়, যেখানে অংশ নেন শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষ। সবার বক্তব্যেই উঠে আসে সম্প্রীতি এবং শান্তির বার্তা।
আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, পরকালে শান্তিতে থাকতে চাই। আর সেই জান্নাতে একটা দল, সেই দলটা কোনটা সেটা আসুন আমরা একটু যাচাই করে নেই। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে আশুরার তাৎপর্যে মহিমান্বিত হয়ে ঐক্যবদ্ধভাবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শান্তির ধর্ম, ইসলাম যুদ্ধ চায় না, শান্তি চায়। আমাদের ইসলামে ছেলে মেয়ে বাচ্চা শিশু, আমাদের কোরআন শরীফে আছে যদি কোনো জায়গায় জুলম হয় তোমরা নিজের আওয়াজ বড় উচ্চারণ করো, তোমরা শোক পালন করো, শোক পালন করে বলো যে আজকে দিনে জুলম হয়েছে কারোর উপরে, এই জুলমটা মহানবীর সন্তানের উপর হয়েছে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে কারবালার শোকাবহ ঘটনাটি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায় বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আশুরার তাজিয়া মিছিলের সঙ্গে আছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, মিছিলটি এখন কোথায় আছে আর কতক্ষণ চলতে পারে? সিনথিয়া, ইতিমধ্যেই মিছিলটি যে শুরু হয়েছে সেটি ইতিমধ্যে যেখানে শেষ হওয়ার কথা জিগাতলায় সেখানে পৌঁছে গেছে। তবে সেই মিছিলের অংশ যেটা এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি আপনাকে এখনও দেখাই, সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে, চলমান রয়েছে। এবং এই যে শোকের মাতম যে তাজিয়া মিছিল বলা নামে পরিচিত, সেই মিছিলটি নিয়েই এখানে নারী পুরুষ বৃদ্ধ শিশু সহ সবাই শোকে যে স্তব্ধ সেই কারবালা মরুপ্রান্তরে হযরত হোসেন আলাইহিসসালামের যে শাহাদাত বরণ সেটিকে স্মরণ করছেন। পাশাপাশি তার যে আত্মত্যাগ, বিশেষ করে জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে প্রতিবাদ, সত্য এবং ন্যায়ের পথে যে তার প্রতিবাদ ছিল সেটিকে তারা স্মরণ করছেন। এবং এবারই তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার অনেকটাই ব্যাপক হারে এখানে লোকজন সমাগম হয়েছেন। এবং আপনি আসলেই দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি যেটি শুরু হয়েছে, আমি বলেছি যে এটির যেখানে শেষ হওয়ার কথা জিগাতলার সেখানে ইতিমধ্যে পৌঁছে গেলেও এর কিন্তু এখন পর্যন্ত বিশাল সেই মিছিল, তাজিয়া মিছিলের যে অংশ সেটি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। এবং তাদের কথা হচ্ছে, আপনি জানেন যে পবিত্র আশুরা শুধুমাত্র যে হযরত হোসেন আলাইহিসসালামের যে শাহাদাত বরণ করছে শুধু তাই নয়, এটি বিশেষ একটি দিন ইসলামের জন্য। এই দিন পৃথিবীর সৃষ্টি এবং ধ্বংস হওয়ারও এই দিনটিকে আলোকপাত করা হয়েছে। তাছাড়া এই দিনটিতে বিভিন্ন সময় নবী রাসূলগণ যে বিপদে পড়েছিলেন সেখান থেকে আল্লাহর অশেষ রহমতে তাদেরকে উদ্ধারও করা হয়েছিল। তবে এখানে সম্প্রীতির যে বন্ধন, সেই বন্ধনের মাধ্যমেই তাজিয়া মিছিলে থেকে এখানে যারা জড়ো হয়েছেন তাদের সেই আহ্বান অব্যাহত রয়েছে। সিনথিয়া, ধন্যবাদ। এবার নিচ্ছি হাইসেন সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। আমেরিকা পার্টি নামে নতুন দল গঠনের ঘোষণা। ইলন মাস্কের জরিপে যুক্তরাষ্ট্রের 2/3 মানুষের সমর্থন পাওয়ার দাবি। এবং 9 জনের দল নিয়ে বায়ার্নকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজি। রিয়ালের কাছে হেরে বিদায় বরুসিয়া ডর্টমুন্ডের। দেশের 2 জেলায় খুন হয়েছে 2 জন। কক্সবাজারে মাদকাসক্ত পিতার হাতে নির্মমভাবে খুন হয়েছে 4 বছরের শিশু কন্যা কানিস ফাতেমা জ্যোতি। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মেয়ের নিথর দেহ ঘরের লাগোয়া মনখালি খালে ফেলে দেন ঘাতক পিতা আমানুল্লাহ। গেল রাতে কক্সবাজারের উখিয়ার উপকূলীয় মনখালি কোনারপাড়া গ্রামে নেক্কারজনক ঘটনাটি ঘটেছে। এদিকে নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জের ধরে বিজলি আক্তার আমেনা নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। গেল রাতে উপজেলার এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হত্যার পর বন্দর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্বামী ইমরান হোসেন। বিএনপি ছাড়া ভোটের রাজনীতিতে দেশে আর কোনো দল উল্লেখ করার মতো নেই। তাই দেশ গঠনে বিএনপির কাছেই মানুষের আশা বেশি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 2011 সালের 6 জুলাই তৎকালীন বিরোধী দলীয়
চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এমনটা বলেন। হাবিব আহমেদ আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দেশগুলোয় স্বাভাবিক সরকার নেই। এ সময় কল্যাণ রাষ্ট্র গঠনে প্রশাসনের সংস্কার দরকার বলে উল্লেখ করেন বক্তারা। সাধারণ সম্পাদক যারা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে, আর তো কোনো দল ওরকম নাই। আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। পিআর পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই। নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবনকে আগে ভাগে ভেঙে দেওয়া যাবে না। নতুন ভবন তৈরির পরিকল্পনা করেন, সেটাকে কাজ শুরু করেন, তারপরে পুরাতন ভবন ভাঙার চিন্তা করেন। আরটিভির ভিডিও এডিটর ইনচার্জ মোহাম্মদ ইউনুস হিমেলের পিতা মোহাম্মদ সিরাজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার ভোরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৭ বছর বয়সে সিরাজুল হক বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি মৃত্যুকালে 4 ছেলে ও 2 মেয়ে রেখে গেছেন। নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বরে নিজ বাড়িতে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিদায়ী অর্থবছরে দেশের রেকর্ড $30.32 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের তুলনায় 26.8% বেশি। আগের অর্থবছরে রেমিটেন্স এসেছিল $23,912 মিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী শুধু জুন মাসেই রেমিটেন্স এসেছে $2,818 মিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডি রোধে সরকারের সক্রিয় উদ্যোগ, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নগদ প্রণোদনা অব্যাহত রাখা, ব্যাংকিং চ্যানেলের সহজ করা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থান বৃদ্ধির ফলে রেমিটেন্স প্রবাহে এই উৎফুল্লন দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে ঊর্ধ্বমুখী রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সহনীয় পর্যায়ে রাখতে সাহায্য করবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।